এই স্লাইডটা আমরা গ্র্যাভিটেশনটা শুরু করেছিলাম। গ্র্যাভিটেশনের কয়েকটা জিনিস পড়ে তারপরে তোমাদের সময় হয়ে গেছিল, তো আর পড়িনি। আজকে আমরা নেক্সট পড়বো আর কি। তো একটু রিক্যাপ করিয়ে দিই কি পড়েছিলাম। গ্র্যাভিটেশনে মানে মহাকর্ষ যেটা, সেই জিনিসটা কি, যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু যাদের মাস আছে আর কি, সেই মাস যদি থাকে তাহলে ওই দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করবে। আর ওটা কেন আকর্ষণ করবে? তাদের মাসের জন্য, তাদের যে ভরটা আছে তার জন্য। তাহলে এই বস্তুটার মাস যদি m1 হয় আর এটা যদি m2 হয়, তাহলে এই যে এদের মধ্যে আকর্ষণ বলের মানটা, আচ্ছা একটু নয়েজ আসছে, একটু মাইকটা অফ করে দাও তাহলে। হ্যাঁ, বিবেকানন্দ মাহাতো। হুম। হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে দুটো মাস যদি থাকে, যা একটা m1 ধরো না, একটা m2, আর এরা ধরো r ডিস্টেন্সে যদি থাকে, তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা বলছি সেটা মাসের গুণফলের সমানুপাতিক হয়, আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমরা একসাথে কম্বাইন করলে আমরা এটা লিখতে পারি নিচে আর স্কোয়ার। এবার এটা যদি আমরা প্রপোর্শনালটা তুলে দিই, ইকুয়াল টু করি, তাহলে একটা কনস্ট্যান্ট আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, তো ওটাকে আমরা জি ধরেছিলাম। তাহলে জি m1 m2 বাই আর স্কোয়ার। আর এখানে একটা মাইনাসও দিয়েছিলাম, কারণ অ্যাট্রাকশন ফোর্স বলে, অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে, এই জন্য মাইনাসটা দেওয়া হয়েছে। তাহলে এটা তো ইন জেনারেল যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে, মানে আমাদের পৃথিবীতে থাকুক বা পৃথিবীর বাইরে থাকুক, যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে যাদের মাস আছে এটা অ্যাপ্লাই হবেই হবে। এবার যদি আমরা স্পেশাল কেস ধরি, মানে আমাদের পৃথিবীটাকে ধরি যদি, তাহলে ধরো এটা আমাদের আর্থটা, এটা হচ্ছে আর্থটা। তাহলে আর্থের একটা মাস আছে, সেটাকে আমরা ক্যাপিটাল এম ধরছি। আর একটা কোনো বস্তু আছে, ওই বস্তুটা ধরো উপরে আছে, এখানে জাস্ট আর্থ সারফেসে আছে, ওই বস্তুটার মাস স্মল এম ধরছি ধরো। তাহলে এই দুটোর মধ্যে অভিকর্ষজ বলটা কত হবে? তাহলে সেটা হবে এফ ইজুকাল টু হবে ক্যাপিটাল এম স্মল এম, আর জিটা আছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আর মানে এখানে কোনটা আর? পৃথিবীর ব্যাসার্ধটার কথা বলছি। তাহলে আর স্কোয়ার হয়ে গেল এই জিনিসটা। আচ্ছা, এইবার পৃথিবী এই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা আকর্ষণ বল ক্রিয়া করে, আর ওই জন্য ওর ওজনটা হয়, তো সেটা জি দিয়ে আকর্ষণ করে। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসেলারেশন, আমরা আমরা জানি নিউটনের গতিসূত্রগুলো থেকে। তাহলে এই মাসটা মাসটা কেটে দিলে আমরা জিটা বের করতে পারি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। আর ক্যাপিটাল জি এর মানটা আমরা জানি 6.67 ইন্টু 10⁻⁻11 একক। এবার এই এককটা মনে রাখবো কিভাবে? তো এই এককটা এখান থেকে পেয়ে যাব, একক এখান থেকে, এই এখান থেকে যদি আমি জি এর এককটা বের করতে চাই, তাহলে জি ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এফ ইন্টু আর স্কোয়ার। আর নিচে দুটো মাস আছে, তাহলে m1 m2। আর এফ মানে কি? নিউটন, তাহলে নিউটন হলো। আর আর মানে লেন্থ আর কি, লেন্থের একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার হবে। আর এটা ভর, কিলোগ্রাম, নিচে আছে তাহলে উপরে গেলে কিলোগ্রাম হবে, কিন্তু দুটো গুণফল আছে, তাহলে কিলোগ্রাম টু দি পাওয়ার -2 হবে। তাহলে এটা গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট আছে, অভিকর্ষজ ধ্রুবক যেটা আছে,
সেটার একক। তাহলে এখানে একক যে লিখেছি এই এককটার কথা বলছি, এই এত বড় না লিখে খালি একক লিখলাম। তাহলে জি এর মান যদি এটা বসাই, আর পৃথিবীর ভর যেটা এমটা মোটামুটি 6 × 10⁻24 কিলোগ্রাম অর্ডারে আসে, আর এর যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধের মানটা হয় 6400 কিলোমিটার। এটাকে যদি আমরা মিটারে করি তাহলে 1000 দিয়ে গুণ করে দিতে হবে মিটার। এবার এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই তাহলে এটা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 9.8 আসে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই জিনিসটা। তাহলে এর মানে কি, যে ভূপৃষ্ঠের উপরে যে কোনো বস্তুর যে ত্বরণ হবে সেটা হবে এত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো। তারপরে এর আগের দিন আমরা দেখেছিলাম যে দুটো কেস দেখেছিলাম। একটা ধরো এটা পৃথিবীটা, আর এখানে ধরো এটাও পৃথিবী। তাহলে পৃথিবীর একটা কেস ধরেছিলাম যে পৃথিবীর উপরে যদি কোনো বস্তু থাকে, ধরো পৃথিবী থেকে এই উচ্চতায় আছে, পৃথিবী থেকে বস্তুটা এখানে আছে যার মাস স্মল এম, এই উচ্চতায়, আর এখান থেকে যে কেন্দ্র অবধি যে দূরত্বটা ওটা তো আরটা হবে। তাহলে এখান থেকে এইটা হবে আর, এটা হচ্ছে আর, মানে এই উচ্চতায় আছে ভূপৃষ্ঠ থেকে। আর ভেতরে যদি কনসিডার করি, ধরো এখানে মাসটা আছে, এখানে ভেতরের দিকে এটা এইচ বলছি, আর এই সেন্টার থেকে এটা হচ্ছে আর বলছি ব্যাসার্ধটা। তাহলে দু ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোন ক্ষেত্রে গ্র্যাভিটির মানটা কীরকম হয়, গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনের মানটা কীরকম হয়, এটা আমরা দেখেছিলাম। ওকে, তো এই কেসটাতে আমরা কি দেখেছিলাম, যে এখানে তো এখানে যদি বস্তুটা থাকতো সেটা তো জি হতো, এখানে অন্য হবে কারণ হাইটে আছে, তো এটা জি প্রাইম ধরেছিলাম। তাহলে জিটা তো আমরা জানি কি হবে, জিটা হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। জি প্রাইমটা কি হবে, এটা হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ, কারণ এইচ উচ্চতায় আছে, তার স্কোয়ার হবে। এবার এখান থেকে আমরা বলেছিলাম যে জি প্রাইম বাই জি যদি করো তাহলে জিএম জিএম কেটে যাবে, আর উপরে থাকবে আর স্কোয়ার, নিচে থাকবে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এখানে 1 বাই, স্যার, হ্যাঁ হ্যাঁ বলো স্যার বলো। বলছিলাম এগুলো কি ওই আপনার পিডিএফ আকারে পাওয়া যাবে বা রেকর্ডিং থাকবে স্যার হ্যাঁ এইভাবে? হ্যাঁ রেকর্ডিং থাকবে, আজকেরটা না হলে এইটাই পিডিএফ দিয়ে দেবো যেটা আমরা ক্লাসে করছি। আচ্ছা আচ্ছা স্যার, ওটাই বলছিলাম যে রেকর্ডিং গুলো যদি থাকে পরেও দেখা যাবে হ্যাঁ ওই জন্য রেকর্ডিং ইউটিউবে আছে, তো ইউটিউবে আছে। আমি আচ্ছা কালকেরটা আপলোড করেছিলাম, তো ইউটিউবে পেয়ে যাবে, জেনারেল আচ্ছা, গ্রুপটাতেও দিয়েছিলাম ওটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ এখানে ধরো আর দিয়ে আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা 1 + h/r তার হোল স্কোয়ার হবে। এবার এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে এটা হোল স্কোয়ারটা -2 হয়ে যাবে, তাহলে এটা 1 + h/r⁻² হলো। এবার এটা এক্সপেনশন করলে অনেকগুলো টার্ম আসবে, বাট আমরা হাইয়ার অর্ডারগুলো ক্যান্সেল করে দেবো কারণ আরটা তো অনেক বড় এইচের তুলনায়। আমরা এইচটা অনেক বেশি ধরছি না, মানে পৃথিবীর আশেপাশেই ধরছি এরকম কেসে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 1 - 2h/r। তাহলে এটা আমরা একটা রিলেশন পেলাম। তাই এখান থেকে যদি আমরা দেখি তাহলে যে রিলেশনটা পেলাম সেটা হচ্ছে এরকম, যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস 1 - 2h/R। তাহলে এই রিলেশনটা পেলাম। এটা কি, পৃথিবীর উপরের দিকে যদি যাও, ভূপৃষ্ঠ থেকে উপরে যাও, তাহলে কিভাবে অভিকর্ষজ ত্বরণটা পরিবর্তন হয়। এবার আমরা গভীরে যদি যাই তাহলে সেটা একটু আলোচনা করে নিই, আগের দিন বলেছিলাম তাও একটু বলে দিই 2-3 মিনিটে। তাহলে তাহলে সেক্ষেত্রে আমাদের যতটা গভীরে আছে সেখান থেকে একটা গোলক আমাদের কনসিডার করতে হবে, কারণ এই ভেতরের গোলকটাই তো ওর উপরে গ্র্যাভিটি, মানে আকর্ষণ বলটা ক্রিয়া করবে এই গোলকটার জন্য, যেটা হোয়াইট দিয়ে আমি ডট ডট করছি। এবার
তাহলে এই গোলকটার আমাদের ব্যাসার্ধ জানা দরকার। তাহলে এই গোলকটার ব্যাসার্ধ কত হবে? এটা পুরোটা এইচ, এইটুকু এইচ আর পুরোটা আর, তাহলে গোলকটার ব্যাসার্ধ এইটুকু হবে তোমার আর মাইনাস এইচ। তাহলে এটা হবে আর মাইনাস এইচ। তাহলে এই গোলকটার এখানে যে বস্তুটা আছে এখানে, যার মাস হচ্ছে স্মল এম, তাহলে এর উপরে কত গ্র্যাভিটি হবে? সেটা যদি জি প্রাইম হয়, তাহলে জি প্রাইমটা হবে জি এম প্রাইম বাই আর স্কোয়ার, এখানে আর মানে আর মাইনাস এইচ স্কোয়ার। এবার এখানে এম প্রাইমটা রাখা যাবে না, কারণ এম প্রাইমটা আমাদের কাছে আননোন, যে ওটুকুর মাস কত ওটা আমরা জানি না। তো আমরা জানি কি, আমরা জানি পুরো পৃথিবীটার মাস জানি, তাহলে এম এর আকারে রাখতে হবে। তাহলে সেই জন্য আমরা কি করি, যে পুরো পৃথিবীটার মাস যদি এম হয়, তাহলে পৃথিবীর ঘনত্ব কি হবে? ঘনত্ব মানে এম বাই তার ভলিউম দিয়ে ভাগ করে দিই, আয়তন দিয়ে, 4/3 পাই আর কিউব। এটা পুরো পৃথিবীটার মানে অ্যাভারেজ ডেন্সিটি আর কি, গড় ঘনত্ব। তাহলে এম প্রাইমটা কি হবে? ডিয়ার ফোর আমি এখানে বের করছি, তাহলে এম প্রাইমটা হবে 4/3 পাই আর কিউব, আর মানে এখানে আর মাইনাস এইচ তার হোল কিউব, ইন্টু ডেন্সিটিটা, আর ইন্টু ডেন্সিটি মানে এম বাই এটা, এম বাই 4/3 পাই আর কিউব। তাহলে এখানে 4/3 পাই কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? এম আর মাইনাস এইচ হোল কিউব আর নিচে আর কিউব। তাহলে ওটাই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই। তাহলে জি এম আর মাইনাস এইচ হোল কিউব বাই আর কিউব, আর এখানে আর মাইনাস এইচ হোল স্কোয়ার অলরেডি আছে। তাহলে এই পুরো জিনিসটা দুটো, এখানে দুটো কেটে গেল, তাহলে উপরে একটাই খালি পড়ে আছে। তাহলে জি প্রাইম ইজ ইকুয়াল টু দাঁড়ালো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, আর এখানে আর মাইনাস এইচ বাই একটা আর কিউবটাকে আর স্কোয়ার আর দিয়ে লিখলাম কেন? কারণ জি ক্যাপিটাল এম আর স্কোয়ার মানে কি? জিটা মানে ভূপৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ সেটা। তাহলে এটা হয়ে গেল জি টাইমস আর বাই আর করলে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে আমরা যেটা পেলাম মানে পৃথিবীর কেন্দ্রের দিকে গেলে সেটাও আমরা দেখতে পাচ্ছি যে সেটাও কিন্তু কমছে, জি প্রাইমের ভ্যালুটা কমছে, দেখো। তাহলে আমরা কনক্লুশন কি নিতে পারছি, যে পৃথিবী থেকে তুমি যদি উপরের দিকে যাও তাও অভিকর্ষজ ত্বরণের মানটা কমছে, আর পৃথিবীর কেন্দ্রের দিকে গেলেও অভিকর্ষজ ত্বরণের মানটা কমছে। কিন্তু এখানে দেখো 2 টাইমস আছে, 2h আছে, আর এখানে এইচ আছে খালি। তাহলে উপরের দিকে গেলে তাড়াতাড়ি কমে, আর নিচের দিকে গেলে একটু কম হারে কমে, কমে তো দুই ক্ষেত্রেই। তো আমরা এর থেকে একটা তো কনক্লুশন নিতে পারবো যে এই যে অভিকর্ষ ত্বরণের মানটা সেটা সব থেকে বেশি হবে ভূপৃষ্ঠের উপরে, রাইট? কারণ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও কমছে, নিচে দিকে গেলেও কমছে। তাহলে এর মানে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে জি জি লিখছি পুরোটা না লিখে, জি এর মান সর্বাধিক হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা আমাদের যে একটা এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে, যে ধরো আমাদের ওয়েট, যেটা ওয়েট মানে যেটা ওজনটা কি হয়, সেটা যদি ডাব্লু আমরা ধরে নিই, তাহলে এটা হয় এম ইন্টু জি, রাইট?
এবার কোশ্চেনটা হচ্ছে যে জিটা তো সব জায়গায় সমান নয়, তাই না? জিটা পৃথিবীর কেন্দ্রের দিকে যদি তুমি যাও তাও মানে জিটা কমছে, আর পৃথিবী থেকে বাইরের দিকে গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরের দিকে গেলেও জিটা কমছে। এর মানে তোমার ওজনটাও কিন্তু সব জায়গায় সমান নয়, ঠিক আছে? তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি যাও, আচ্ছা পৃথিবীর কেন্দ্রে যদি যাও, এখানে দেখো পৃথিবী এই এই রিলেশনটা আমি লিখছি, ঠিক আছে? জি প্রাইম ইকুয়াল টু এটা, ওটাই সাইডে লিখছি যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস 1 - h/r, রাইট? তাহলে পৃথিবীর কেন্দ্রে, অ্যাট সেন্টার অফ দ্য আর্থ, সেন্টার যদি নাও তাহলে ওখানে এইচটা আর এর সাথে সমান হবে না, মানে এইচটা ওটা আর এর সাথে সমান হবে, কারণ আর ডিস্টেন্স গেলে সেন্টারে যাবে। তাহলে জি প্রাইমটা কি দাঁড়ালো দেখো, জি প্রাইমটা জিরো হয়ে যাচ্ছে না? এখানে এইচ আর আর সমান করে দিলে 1 - 1 জিরো, মানে জি প্রাইমটা জিরো হয়ে গেল। এর মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মানটা জিরো। তাহলে আমি কি বলতে পারবো যে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন জিরো হবে, যে কোনো বস্তুর ওজন জিরো হবে? বলতে পারবো। তো অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ কি হবে, যে ওয়েটটা জিরো হবে। তাহলে এটা আমাদের এমনি হয়তো এমসিকিউ আসলো যে পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন হচ্ছে জিরো, ইনফাইনাইট, অসীম দিয়ে দিল, এটা ভ্যালু দিয়ে দিল কিছু, এমজি দিয়ে দিল। তো ওরকম না, পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন জিরো হবে, কারণ ওখানে জিটাই তো জিরো, তাহলে ওজনটা জিরো হবে। কিন্তু মাসটা তো জিরো হবে না, মাস মানে যে ভরটা যেটা, ওটা জিরো হবে না। ওকে, তারপরে আমাদের জি এর যে জিনিসটা, জি এর এককটা তো আমরা পেয়ে গেলাম ওখান থেকে। আমরা, হ্যাঁ, এখান থেকে জি এর এককটা পেয়ে গেছি। জি এর মাত্রাটা যদি দেখি তাহলে মাত্রাটাও বলতে পারবে, মাত্রার কোশ্চেন আছে, তাহলে সেটাও বলতে পারবে যে নিউটন, নিউটন মানে ফোর্স, আচ্ছা ফোর্স মানে এম এল টি টু দি পাওয়ার -2, আচ্ছা। আর এখানে এম স্কোয়ার মানে লেন্থের স্কোয়ার, তাহলে এল স্কোয়ার। আর কিলোগ্রাম টু দি পাওয়ার -2 মানে মাস, তাহলে এম টু দি পাওয়ার -2। তাহলে মাত্রাটা এখানে এম, এম পাওয়ার 1 আর -2, তাহলে এম ইনভার্স হয়ে গেল, এম ইনভার্স হয়ে গেল। এল আর এল স্কোয়ার মানে এল কিউব হয়ে গেল, আর এখানে টি টু দি পাওয়ার -2 আছে খালি, তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রা, কার মাত্রা? এটা জি এর মাত্রা, জি এর, ক্যাপিটাল জি এর অভিকর্ষজ যে বল কনস্ট্যান্টটা, যেটা ধ্রুবকটা, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা, ওটার মাত্রা এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। এবার এটা ধরো পরীক্ষার সময় ভুলে গেলে, তো তখন কি করবে? যদি তোমার এটা মনে থাকে এই রিলেশনটা, তাহলে তুমি এটা সঙ্গে সঙ্গে 1 মিনিটে করে নিয়ে তারপরে টিক করবে কনফিউশন হলে। আর না যদি মনে থাকে তো কোনো সমস্যা নেই। এটা ছিল। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্যার সেকেন্ড স্লাইডে ওইটা একটু বুঝতে সেকেন্ড স্লাইডটা এটা, হ্যাঁ স্যার, প্রথমের এখানে জি বাই জি ড্যাশটা আপনি স্যার এমনি নর্মালি করলেন, আর এটার ডেনসিটি দিয়ে কেন করলেন স্যার? তার কারণ দেখো এটা, এটা হচ্ছে যখন তুমি উপরে নিচ্ছ তাহলে পুরো মাসটাই তো ওই বলটাকে আকর্ষণ করছে, পৃথিবীর পুরো মাসটা জুড়েই আকর্ষণ করছে, তাই না? কিন্তু যখন তুমি ভেতরে রেখেছো তাহলে এই এই অংশটুকু খালি, যেটা আমি এখন সার্কেল বানাচ্ছি, এই মাসটাই একে আকর্ষণ করবে, এই বলটাকে, কারণ এখানে আছে। তো এই জন্য আমরা ডেনসিটি বের করেছি, কারণ এম প্রাইমটা তো এটা আমরা জানি না, না? তো আমরা ক্যাপিটাল এমটার ভ্যালুটা জানি, তো এই জন্য ক্যাপিটাল এমটার ভ্যালুর আকারে রাখার জন্য আমরা ওটা বের করেছি। কারণ ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার মানে স্মল জি, না? ওটা ভূপৃষ্ঠে যে জিটা, এটা তো জানা আছে।
মানে নন কোয়ান্টিটি গুলোর আকারে আনার জন্য এটা করা হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে দেখো, মানে এই যে এফটা আমি লিখছি, এফটা অভিকর্ষজ বল যেটা, সেটা তো আমি লিখছি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। যদি আর দূরত্বে থাকে দুটো মাস এম আর স্মল এম, তাহলে ওর বলের ফর্মুলাটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা এখান থেকে একটা জিনিস ডিফাইন করব, সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কি, বা অভিকর্ষজ বল ক্ষেত্র মানে হচ্ছে যে এই ফোর্সটা কতটা এরিয়া জুড়ে কাজ করছে, কতটা জায়গার মধ্যে কাজ করছে, ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। যেমন চৌম্বক ক্ষেত্র হয় না, চৌম্বক ক্ষেত্র মানে কি, যে ধরো এটা একটা চুম্বক আছে, তাহলে ওর কতটা জায়গা জুড়ে আমি অন্য কোনো বস্তুকে যদি নিয়ে আসি তো ওটাকে অ্যাট্রাক্ট করবে, তাহলে এই জায়গাটা হবে ওর গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই চৌম্বক ক্ষেত্র হবে। তাহলে এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে ওটাই, যে দুটো মাস কতটা দূরত্বে থাকলে আকর্ষণ করবে, ওই জিনিসটা। এবার পয়েন্ট হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিভাবে ডিফাইন করব। ঠিক আছে, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড তো ঠিক আছে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কতটা জায়গা জুড়ে ওই ফিল্ডটা আকর্ষণ করছে। এবার কোশ্চেন হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা কি, ওই জিনিসটা বুঝতে হবে, মানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা, আমরা ওটা এখন ডিফাইন করতে চাচ্ছি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, বা সেটাকে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। বা খালি অনেক সময় গ্র্যাভিটেশনাল ফিল্ডও বলা হয়, তাও হবে, ইন্টেন্সিটি বলা হলেও চলবে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে মানে তুমি ধরো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, যার মাস ধরে নাও এম, ক্যাপিটাল এম, ঠিক আছে, তাহলে এই বস্তুটার আশেপাশে একক ভরকে যদি রাখি, ঠিক আছে, একক ভরকে, এটা ধরো একক ভর, এই পয়েন্টটা যে আছে এটা ইউনিট মাস, তাহলে একক ভরকে যদি রাখি, তো একক ভরকে রাখলে এই ক্যাপিটাল মাসটা, এই ক্যাপিটাল এম যে ভরটা আছে সেটার জন্য এ একটা মহাকর্ষীয় বল অনুভব করবে। এই বড় মাসটার জন্য এই একক ভরটা, একক ভর মানে কি 1 কিলোগ্রাম হয়তো কিছু রাখলে, তো ওটা এই বড় মাসটার জন্য একটা অভিকর্ষীয় বল অনুভব করবে। তো সেই বলটাকে আমরা বলছি কি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, মানে একক ভরের উপরে যে মহাকর্ষীয় বল ক্রিয়া করে সেটাকে ক্ষেত্র প্রাবল্য বলবো। ঠিক আছে, তাহলে ক্ষেত্র প্রাবল্যটাকে যদি আমি ই দিয়ে ডিফাইন করি, এটা ধরো আমি ই ধরছি, ই বা অন্য কিছুও ধরতে পারো, ইলেকট্রিসিটিতে ই ধরা হয়, এখানে ধরো এটা এফ, তো এফ মানে ফোর্সটা, আমি এটা ধরো একক ভরের উপরে যেহেতু, তাহলে F1 ধরছি, তাহলে F1টা কি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা, মানে এটাকে F1 ধরছি। তাহলে F1টা কি হবে, F1টা হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এই ফোর্সটা কি, এই ফোর্সটা তো যদি এম ভরের তুমি রাখো, যদি এম ভরের মাসকে রাখো এখানে, তাহলে সেইটা, কিন্তু আমি তো এখানে একক ভর রেখেছি, এর মানে এমটাকে 1 বসাতে হবে, স্মল এমটাকে, তাহলে F1টা কি দাঁড়ালো, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার।
কারণ এমটা 1 বসিয়ে দিয়েছি, স্মল এমটা, রাইট? ওকে, তো আবার কি এই F1টা এটা, তো এটাই তো আবার স্মল জি না, ঠিক আছে? তো এই যে স্মল জি যেটা আমরা পেয়েছিলাম, ওটাই হচ্ছে তোমার কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মান, ঠিক আছে? স্মল জি যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান। এইবার আমরা এখান থেকে একটা জিনিস বের করব, সেটা হচ্ছে যে মহাকর্ষীয় বিভব, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, সেখান থেকে পটেনশিয়াল এনার্জি আমরা পাবো। তো সেটা কি দেখি, আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। দেখো এই কনসেপ্টটা একটু শিখে রাখলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমেও কাজে লাগবে, ঠিক আছে? সেম কনসেপ্ট। বিভব মানে কি, দেখো মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে যে, আচ্ছা এখানে ধরো একটা মাস আছে, একটা মাস রাখা আছে, তো এই মাস যে রাখা আছে তার ধরো ভর m। এবার এই মাসটা রাখার দরুন এর আশেপাশে তো কি তৈরি হয়েছে, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয়েছে, তাই না? এই মাসটার জন্য। এবার তাহলে অসীম দূরত্ব থেকে, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে একটা একক ভরকে যদি নিয়ে আসতে হয় এই ফিল্ডের মধ্যে, তাহলে কিছু কার্য করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। তো যে ওয়ার্ক ডান করবে তুমি ওই একক ভরটাকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসার জন্য, সেই ওয়ার্কটা ওই বস্তুটার মধ্যে স্থিতি শক্তি হিসেবে সঞ্চিত থাকে, ঠিক আছে, স্থিতি শক্তি হিসেবে সঞ্চিত থাকতে। এবার আমি বলছি ওয়ার্ক ডান, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান মানে কি আবার জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? আমরা এর আগে চ্যাপ্টারে পড়েছি ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই কনসেপ্টটাই লাগাবো আমরা মহাকর্ষীয় বিভবটা বের করার জন্য। তাহলে দেখা যাক কি আসছে। তাহলে বিভবটা কি হবে, দেখো আমি ধরো বিভবটাকে ভি বলছি, তাহলে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কাজ করতে হবে, তাই না? তো এবার এখানে বলটা কি, বলটা হচ্ছে এটা, এই বলটা না, ক্ষেত্র প্রাবল্য, একক ভরকে নিয়ে আসছো, তাহলে F1টাই বল হবে। তাহলে এখানে ভিটা হচ্ছে F1 dr হবে। এবার অসীম দূরত্ব থেকে নিয়ে আসছো, অসীম দূরত্ব থেকে ধরে নাও আর ডিস্টেন্সে নিয়ে আসছো এই বস্তুটার, ধরো সেন্টার থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসছো, যার মাস m ছিল, এর সেন্টার থেকে আর ডিস্টেন্সে তুমি কোনো একটা বস্তুকে নিয়ে আসছো, এই আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সেন্টার, মাস হচ্ছে ক্যাপিটাল। তাহলে ফোর্সটা কি, এখানে F1টা কি, জিটাই, আর ডি আর ইনফাইনাইট থেকে অসীমে থেকে আর এ নিয়ে আসছো। এবার জি মানে কি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ডি আর, ইনফিনিটি থেকে আর অবধি। এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে জি এমটা বেরিয়ে যাবে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ইনফিনিটি থেকে আর ডি আর বাই আর স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, 1/r হবে। তাহলে জি ক্যাপিটাল এম বাই আর আসছে, মানে এবার এটা -2 + 1 বাই, এটা তো মাইনাস আসবে একটা, এটা -gm/r হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ভি এর মানটা দাঁড়ালো কি,
মহাকর্ষীয় বিভবের মানটা দাঁড়ালো মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর, এই জিনিসটা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভি ইজ ইকুয়াল টু জি ডিআর না, ইন্টিগ্রেশন অফ জি ডিআর। আমি অন্য কালার দিয়ে লিখছি, দেখো, সিন্স ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জি ডিআর, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো না, জি যদি বের করতে হয় তাহলে ডেরিভেটিভ অফ ডিভি ডিআর হবে, কারণ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা উল্টো জিনিস, মানে একটাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পেতে গেলে ডেরিভেটিভ করতে হয়। এই জিনিসটা লাগতে পারে, মানে কি, ধরো তোমাকে পটেনশিয়ালটা বলে দিল ভিটা, আর তোমাকে বলছে যে ওর গ্র্যাভিটেশনাল যে বিভবটা এইটা জি এর মানটা বের করো, অভিকর্ষজ যে ক্ষেত্র প্রাবল্যটা ওটার মানটা বের করো, তাহলে কি করবে তুমি, বেসিক্যালি ডেরিভেটিভ করবে, তাহলেই হবে। ঠিক আছে, ডেরিভেটিভ করলেই হবে। তো এইটার উপরে আমরা একটা এক্সাম্পল করা যেতে পারে, দাঁড়াও তো দেখি আছে মনে হয়। এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি বলছে যে একটি বিন্দুতে মহাকর্ষ বিভব বলে দিয়েছে, ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত হবে তাহলে বের করতে হবে। তাহলে করা যাবে কি না এখন? তাহলে যদি এটা করতে চাই তাহলে এখানে প্রদত্ত কি, যে ভি ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই আর, তোমাকে বের করতে বলেছে কি ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য মানে জি এর মানটা। তাহলে এক্ষুনি দেখলাম জি মানে কি হয়, ডি ভি বাই ডি আর হয়। তাহলে এটারই ডেরিভেটিভ করতে হবে বেসিক্যালি, তাহলে ডি ডি আর, ভি মানে হচ্ছে মাইনাস কে বাই আর, তাহলে মাইনাস কেটা বের করে নাও, তাহলে ডি ডি আর ওয়ান বাই আর, আর ওয়ান বাই আর এর ডেরিভেটিভ কি হবে, আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার হবে এটা ডেরিভেটিভ, তাহলে মাইনাস কে, আর ওটা ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কে বাই আর স্কোয়ার হলো। তাহলে এটার উত্তর কোনটা হবে, সিটা হবে। তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে ধরো তোমার পটেনশিয়াল বলে দিল, পটেনশিয়াল বলে দিয়ে তোমাকে বলছে যে মহাকর্ষ প্রাবল্যটা কি হবে, তাহলে কিচ্ছু না, যদি জানা থাকে যে ডেরিভেটিভ করতে হয় তাহলে ডেরিভেটিভটা করে যেটা আসবে সেটাই অ্যান্সার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছি যে আমরা নিউটনের থার্ড ল যেটা জানি সেটা কি, যে মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? এর মানে ধরো একটা বড়, এটা পৃথিবীটা ধরো, এক মিনিট ধরো, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম, আর ধরো একটা বস্তু এখানে আছে, ছোট বস্তু যেটার মাস হচ্ছে স্মল এফ, তাহলে এটা পৃথিবীকে আকর্ষণ করে এই বস্তুটা নিজের দিকে, আর পৃথিবীটা ওই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করে। বাট এই বস্তুটাই খালি কি হয় যে পৃথিবীর দিকে আসে, পৃথিবীটা তো এইদিকে ছুটে যায় না। উপর থেকে যদি তুমি ছাদ থেকে কিছু ফেলে দিলে তো পৃথিবীটাকে উপরে চলে আসলো,
না ছোট বস্তুটাই নিচের দিকে গেল? তো এটা কেন হয় এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে ফোর্সটা দুটোই সেম, মানে এটা যদি 1 নাম্বার বডি বলি, এটা 2 নাম্বার বডি বলি, তাহলে F12 আর F21 মানে এক নাম্বারটার উপরে 2 নাম্বারটা যা কাজ করছে আর 2 নাম্বারটার উপরে 1 নাম্বারটা যা কাজ করছে দুটোই সেম হবে। 21 এটা লিখছি। আর সেটা কত হয়? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা ওটা জি এম স্মল এম বাই আর স্কোয়ার। মাইনাসটা দিচ্ছি না, খালি ভ্যালুটা নিচ্ছি। এবার পয়েন্ট হচ্ছে ফোর্স তো দুজনেই সমান দিচ্ছে, মানে স্মল এমটা এর উপরে সেম ফোর্স দিচ্ছে, ক্যাপিটাল এমটা এর উপরে সেম ফোর্স দিচ্ছে, বাট একটা আসছে একটা আসছে না কেন? তো সেটার জন্য আমাদের যেটা জানা উচিত যে আমরা নিউটনসের ল থেকে কি জানি, যে ফোর্স ইজ ইকুয়াল টু জানি মাস ইন্টু অ্যাসিলারেশন, তাই না? তাহলে অ্যাসিলারেশন ইজ ইকুয়াল টু হবে ফোর্স বাই মাস। এবার এখানে দেখো আমি যদি 1 নাম্বার বস্তুটার অ্যাসিলারেশন বের করতে চাই a1, তাহলে এফ বাই মাস করব, মাস স্মল এম করব। যদি 2 নাম্বার বস্তুটার অ্যাসেলারেশন বের করতে চাই বড়টার a2 মানে আর্থটার, তাহলে এফ বাই ক্যাপিটাল এম করব, ঠিক আছে? এবার মানটা যদি বসাই তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর এখানে স্মল এম আছে, এম এম কেটে গেল, তাহলে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, আর এখানে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর ক্যাপিটাল এখানে ক্যাপিটাল এম কেটে গেল, তাহলে জি স্মল এম বাই আর স্কোয়ার। এবার দেখো পৃথিবীর মাস যেটা আছে এটা তো স্মল এম থেকে অনেক গুণ বড়, তাই না? হাজারো গুণ বড়। তো আমি যদি a1/a2 করি, a1/a2, তাহলে কি দাঁড়াচ্ছে? জি বাই আর স্কোয়ার কেটে যাবে, ক্যাপিটাল এম বাই স্মল এম হবে। এর ভ্যালুটা দেখো অনেক বেশি, এক থেকে অনেক বেশি, অনেক গুণ বেশি। তাহলে আমরা কি বলতে পারছি যে a1 যেটা অনেক গুণ বড় a2-র তুলনায়। এর মানে ওই বস্তুটার ত্বরণ যে সেটা পৃথিবীর ত্বরণের তুলনায় অনেক গুণ বড়, মানে পৃথিবীর ত্বরণটা নেগলিজিবল আর কি। তো এই জন্য কি হয় যে ওই বস্তুটাই পৃথিবীর দিকে আসে আর পৃথিবীটা ওই বস্তুটার দিকে যায় না। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তোমার মাসের ডিফারেন্সের জন্য, কারণ মাস এটা ছোট না, তো মাস যেহেতু ছোট তো এর ত্বরণটা অনেক বেশি, আর ত্বরণটা বেশি বলে আমরা বুঝতে পারছি, আর ওটা পৃথিবীর দিকে আসে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে দেখো, মানে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 1% হ্রাস পাবে, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ এত, এটা মানে এটা আমরা করে নিয়েছি, এর থিওরিটা করে নিয়েছি, এই কোশ্চেনটা করা যাক। কোশ্চেনটা একবার পড়ে নাও। এই যে এই জিনিসটা, তো এটা হচ্ছে রাশিমালাটা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস 1 - h/r, ঠিক আছে, ভেতরের দিকে গেলে। এবার কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে
কোশ্চেনটা বলছে ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 1% হ্রাস পাবে, আর পৃথিবীর ব্যাসার্ধ এগুলো এগুলো দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা এই রিলেশনটা জানি জি প্রাইমটা, তাই না? গভীরতার ভেতরের দিকে গেলে তো উই নো দ্যাট পৃথিবীর গভীরে গেলে জি প্রাইম ইজ ইকুয়াল টু হয় জি টাইমস 1 - h বাই ক্যাপিটাল আর। তোমাকে কি বলছে, এইচ এর মানটা বের করতে হবে, আর কি বলে দিয়েছে যে জি প্রাইমটা কি হবে, জি এর থেকে 1% কমবে খালি, মানে জি প্রাইমটা 1% কম হবে জি এর তুলনায়। ঠিক আছে, এবার দেখো মানে জি এর যদি 1% বের করি তাহলে 1/100, এটা রাইট। বলছে এ তো কম হবে, মানে ওখানে জি প্রাইমটা কত হবে তাহলে, তাহলে জি প্রাইমটা হবে জি থেকে জি/100 বাদ দিলে, কারণ 1% কমে যাবে না, তাহলে জি থেকে জি/100 বাদ দিয়ে দাও, তাহলে 99 জি/100 হবে। তাহলে জি প্রাইমটা 99 জি/100 হচ্ছে, 99 জি/100, আর এইদিকে জি আছে 1 - h/r। এবার আমি যদি জি জি কেটে যাচ্ছে, তাহলে এবার 99/100 আছে, আর যদি আমি ওয়ানটাকে এই পাশে করি তাহলে -1 হয়ে গেল, আর এইদিকে -h/r আছে। এটা যদি করি এলসিএম তাহলে 99 - 100/100 মানে -1/100 হচ্ছে, তাহলে এইদিকে হচ্ছে -1/100, আর এইদিকে হচ্ছে -h/r, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে h ইজ ইকুয়াল টু কত হলো, h ইজ ইকুয়াল টু হলো r/100। এবার r এর ভ্যালুটা বলে দিই 6400 কিলোমিটার, তাহলে 6400 বসাও কিলোমিটারে, আর নিচে 100 আছে, তাহলে 0 0 কাটলো, মানে 64 কিলোমিটার। বুঝতে পেরেছো? মানে পৃথিবীর গভীরতায় মানে 64 কিলোমিটার যদি ভেতরে যাও, তাহলে সেখানে গ্র্যাভিটির মানটা 1% কমে যাবে। তাহলে এই রিলেশনটা থেকে বের করতে হবে, এই জন্য আমি ডেরিভেশনটা আগে করিয়ে দিলাম এই ধরনের অঙ্কগুলো করার জন্য। দেখো বোঝা গেছে? বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে পৃথিবীর গভীরতার সাথে আহ, তার অভিকর্ষজ ত্বরণের মানটা কমে, আর পৃথিবীর উচ্চতার সাথে সাথেও অভিকর্ষজ ত্বরণের মানটা কমে। এইবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পৃথিবী যে আমাদের দৈনন্দিন যে গতি হচ্ছে, মানে 24 ঘন্টায় ঘুরছে না একবার, আহ্নিক গতি যেটাকে বলছি, ডায়োনাল মোশন, তো সেটার জন্য কি হয় যে জি এর মানটার পরিবর্তন হয়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি যে কিভাবে হয় ওটা। ঠিক আছে, তারপরে আবার আরেকটা অঙ্ক করব। ওকে, তো এবার আমরা যেটা করব যে ইফেক্ট অফ আর্থস ডায়োনাল মোশন, পৃথিবীর আহ্নিক গতির প্রভাব কি হয় ওটা আমরা দেখব। আমরা তো উচ্চতার সাথে দেখে নিলাম, গভীরতার সাথেও দেখে নিলাম, আমাদের দেখতে হবে আহ্নিক গতির জন্য কি রকমের মানে পরিবর্তন হয় ওটা দেখব। ঠিক আছে, তাহলে পৃথিবীর আহ্নিক গতির প্রভাব,
দেখো আহ্নিক গতি মানে কি, আহ্নিক গতি মানে যে 24 ঘন্টা এক পাক ঘুরছে, তো রোটেশন যেটা হচ্ছে ওই জিনিসটার কথা বলছি। তাহলে ধরে নাও এটা আমাদের পৃথিবীটা, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এবার পৃথিবীটার অক্ষটা আসলে জিওগ্রাফিতে আমরা পড়লে একটু টিল্টেড থাকে, বাট এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি একটু সোজাই ধরে নিচ্ছি। 1 মিনিটটা হলো না। হ্যাঁ, এভাবে সোজা ধরে নিচ্ছি। ধরে নাও এটা অক্ষটা, ঠিক আছে? ধরো এটা অক্ষটা, হ্যাঁ এটা অক্ষটা। এবার তাহলে পৃথিবীটা কোন দিক থেকে কোন দিকে ঘুরে? আমরা জানি যে ওয়েস্ট টু ইস্টের দিকে ঘুরে, মানে পৃথিবীটা এইভাবে ঘুরে। নর্মালি কি হয় যে আমরা যদি ডাইরেকশনগুলো দেখি, তাহলে উপরে নর্থ, নিচে সাউথ, এইদিকে ইস্ট, আর এইদিকে ওয়েস্ট। তাহলে এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে পৃথিবীটা ঘুরে আর কি। আচ্ছা, এবার পৃথিবীটা যে ঘুরছে, তাহলে তো প্রত্যেকটা পয়েন্টেই ঘুরছে, তাই না? পৃথিবীটা ঘুরছে মানে কি প্রত্যেকটা পয়েন্টই ঘুরছে, পৃথিবীর উপরে যতগুলো পয়েন্ট আছে। এখানে যে পয়েন্টটা আছে ওটাও ঘুরছে, এখানে যেটা আছে ওটাও ঘুরছে, এখানে যে আছে, আমরা আছি, সবাই ঘুরছে। এইবার আর সবাই, প্রত্যেকটা পয়েন্ট একই গতিবেগে ঘুরছে, মানে একই কৌণিক গতিবেগে ঘুরছে, এটাও একটা পয়েন্ট আছে। তো সাপোজ ধরে নাও যে পৃথিবী একটা উপরে একটা পয়েন্ট এটা আছে, ঠিক আছে, পৃথিবী ভূপৃষ্ঠে এই পয়েন্টটা, আর এটা সেন্টার ধরে নাও। এই পয়েন্টটা ধরো, এ পয়েন্টটা আছে, এখানে একটা বস্তু আছে যার মাস ধরে নাও স্মল এ, ঠিক আছে, স্মল এ। এবার এটা যেহেতু পৃথিবীর উপরে আছে, তো এইটাও ঘুরবে। এবার ঘুরবে কিভাবে? ওটা পৃথিবীটা এইভাবে ঘুরছে, তাহলে এই বস্তুটাও এইভাবে ঘুরবে। আমি যে অক্ষটা মানে বানাচ্ছি রাস্তাটা এইভাবে, মানে এইভাবে করে ঘুরবে। এই যে সার্কেলটা বানাচ্ছি না, এই সার্কেলটা বরাবর ঘুরবে এইদিকে, কারণ পৃথিবীটাই ঘুরছে না, এই জন্য এটাও ঘুরবে। তাহলে আমি এটা যদি কানেক্ট করে দিই, এখানে কানেক্ট যদি করে দিই, অন্য কালার দিয়ে কানেক্ট করছি। ধরো এই সেন্টার থেকে এই মাসটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এইভাবে কানেক্ট করে বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এই মাসটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। কত বল দিয়ে আকর্ষণ করবে? তাহলে mg দিয়ে আকর্ষণ করবে, আমরা জানি, মানে তার যে ওজনটা সেটা দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, ঠিক। আর এই মাসটা যে আছে, এই মাসটা তো যখন পৃথিবীটা যেহেতু এইভাবে ঘুরছে পৃথিবীটা, তাহলে ওই মাসটাও এই বৃত্তাকার পথে ঘুরছে, এখান থেকে এইভাবে আসবে, বৃত্তাকার পথে ঘুরছে। এবার কোনো কিছু ধরো, এখানে যদি ধরো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তাহলে ওর উপরে একটা মানে সেন্ট্রি ফিউগাল ফোর্স কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে পৃথিবীর কেন্দ্রের বাইরের দিকে। এটা ধরো এইভাবে ধরো কোনো একটা বস্তু ঘুরছে, তাহলে ঘুরলে কেন্দ্রের দিকে একটা তো সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে, আর বাইরের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানে তো এই বস্তুটা যে এই সার্কুলার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর বাইরে একটা, এই দিকে মানে এর বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল ফোর্স। একটা অপকেন্দ্র হয়, একটা অভিকেন্দ্র হয়, তাই না? এটা অপকেন্দ্র বলটা। তাহলে ওটার মান কি হয়? যে এই ঘুরলে বাইরে যেটা হয় ওটা mv²/r হয়, mv²/r। এবার এটা তো ভিটা রৈখিক গতিবেগ, এটা কৌণিক গতিবেগে যদি করি তাহলে v=r হয়। এবার আমি যদি ভি এর জায়গায় বসিয়ে দিই, তাহলে কি হবে? m ω²r²/r। তাহলে একটা আর আর কেটে গেল, মানে mω²r পড়ে থাকলো, mω²r। তো এটা আমি খালি এমনি লিখলাম। এর মানে এই যে কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাহলে তার জন্য যে অভিকেন্দ্র না অপকেন্দ্র বলটা হচ্ছে, সেটা mω²r হয়, তার ভ্যালুটা।
তাহলে এখানে আমি লিখছি এটা এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এবার এটা ধরো, এটা হচ্ছে তোমার হরাইজন্টাল এক্সিসটা, তার সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে এম ওমেগা স্কোয়ার আর যেটা, আর এমজিটার অপোজিটে যেটা এই জিনিসটা, এটার কস কম্পোনেন্টটা হবে। মানে এখানে যেটা লিখবো আমি সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তো আমরা কি বলতে পারছি যে এম জিটা, মানে এম জিটা কার সাথে সমান হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে যে এম জিটা ভেতরের দিকে কাজ করছে, রাইট? এম জিটা ভেতরের দিকে কাজ করছে, আর এম ওমেগা স্কোয়ার আর কস থিটা যেটা, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা যেটা, ওটা বাইরের দিকে কাজ করছে। মানে এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এটা বাইরের দিকে কাজ করছে। আর এই বস্তুটা ধরো এখানে আছে, বস্তুটা এখানে ছিল, এটা ধরো আর্থটা এইভাবে, এই জায়গাটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে এবার বস্তুটা তো বাইরে ছিটকে যাচ্ছে না, তাই না? বস্তুটা পৃথিবীর পৃষ্ঠেই আছে। এর মানে কি? এর মানে হচ্ছে নিশ্চয়ই এম জিটা বড় এম ওমেগা স্কোয়ার আর কস থিটার তুলনায়। তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা ওটা পৃথিবীর কেন্দ্রের দিকেই আসবে। তো আমি যদি রেজাল্টেন্ট ফোর্সটা, নেট বলটা যদি বের করতে চাই, তাহলে ওটা কি হবে? নেট ফোর্স যেটা, সেটা হবে এমজি, সেটা হবে এমজি, মানে যেটা ভেতরের দিকে কাজ করছে, মাইনাস, এটা যেহেতু অপোজিট দিকে কাজ করছে তাহলে মাইনাস করব এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, মানে যেটা কেন্দ্রের দিকে কাজ করছে। আচ্ছা, এটা কেন হলো, মাইনাস কেন করতে হলো? এটা করতে হলো এই জন্যই কারণ পৃথিবীটা ঘোরার জন্য, মানে আহ্নিক গতির জন্য এটা করতে হলো। ঠিক আছে? এবার এখানে যদি আমি এমজিটা কমন নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান মাইনাস, এম তো কমন নিয়েছি, তাহলে ওমেগা স্কোয়ার আর, আচ্ছা আর মানে এখানে ক্যাপিটাল আরটা, হ্যাঁ, আর মানে ক্যাপিটাল আর বলে দিচ্ছি। এনিওয়ে, মানে আর মানে এখানে তো পৃথিবীটা যেহেতু, তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাই বলে দিচ্ছি। এক মিনিট, মানে মাঝে মাঝে অ্যাড চলে আসে, তো আমার পাওয়ার পয়েন্টটা একটু ফ্রির ভার্সন আছে, তো 15 সেকেন্ডের জন্য অ্যাড চলে আসে, এই জন্য 15 সেকেন্ড দাঁড়াতে হচ্ছে। মানে এখানে এটা আমি ক্যাপিটাল আর করে দিচ্ছি, মানে এটা ক্যাপিটাল আর, হ্যাঁ, তাহলে এটাও ক্যাপিটাল আর হবে, আর এটাও ক্যাপিটাল আর হবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস থিটা, আর নিচে হচ্ছে জি, এই জিনিসটা। এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, যেটা ভেতরের দিকে কাজ করছে। আচ্ছা, তাহলে ফোর্স যখন জেনে গেছি, তাহলে আমরা জি প্রাইমটাও জেনে যাব, কারণ আমরা তো জানি, ধরো এই আহ্নিক গতির জন্য যদি আমি অভিকর্ষীয় ত্বরণটাকে জি প্রাইম বলি, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু জি প্রাইম হয়ে যাবে, মাস ইন্টু অ্যাসিলারেশন হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এখানে এই এমটা আর এই এমটা কেটে গেলে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর বাই জি কস থিটা। ঠিক আছে? তো এইটার রিলেশনটা আমি কেন করলাম? এই রিলেশনটা আসতে পারে, ইয়েস আসতেই পারে, মানে ডাইরেক্ট রিলেশন অনেকগুলো দিয়ে দিল অপশানে, এই রিলেশনটাও দিয়ে দিল, বললো কোনটা হবে আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা কোনটা হবে। একটা তো এই ধরনের কোশ্চেন আসতে পারে, আর না হলে এরকম আসতে পারে যে এর কনক্লুশনটার উপরে বেস করে কোশ্চেন আসতে পারে। কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে যে যদি আমি এখানে যেগুলো লিখবো এখন, সেগুলো হচ্ছে কনক্লুশন।
যে ধরো সাপোজ আমি পোলে যাচ্ছি, পোলে, ঠিক আছে, পোল রিজনে। তাহলে পোলে যদি যাও, মানে পোলে মানে এই পয়েন্টে আসছো, তাহলে এই পয়েন্টে থিটাটা কত, 90 ডিগ্রি না? থিটাটা 90 ডিগ্রি, তাহলে পোলে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওখানে জি প্রাইমটা হবে জি 1 - দেখো cos 90 মানে 0, তাহলে 1 - 0 হয়ে গেল, মানে জি প্রাইমটা জি এর সাথে সমান হবে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আরেকটা কেস নিচ্ছি ইকুয়েটরে, ইকুয়েটর রিজনে। ইকুয়েটর মানে যেটা পৃথিবীর বরাবর গেছে, মানে 0 ডিগ্রি, যেটা এটা ইকুয়েটরে যদি নিরক্ষ রেখাতে যদি দেখি, নিরক্ষীয় অঞ্চলে ইকুয়েটরে থিটাটা হচ্ছে 0, তোমার থিটাটা 0, তাহলে জি প্রাইমটা হবে, দেখো থিটা 0 বসা দাও, মানে cos 0 মানে 1 হয়ে গেল, তাহলে জি প্রাইমটা হবে জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর বাই জি। তাহলে বোঝা কি গেল যে ইকুয়েটরে তোমার অভিকর্ষজ ত্বরণের মানটা কম না বেশি? জি এর তুলনায় কম, তাই না? দেখো কত কম, ওমেগা স্কোয়ার আর বাই জি, এ তো মাইনাস করছে মানে কম হচ্ছে। এর মানে ইকুয়েটরে অভিকর্ষজ ত্বরণের মানটা কম, আর পোলে অভিকর্ষজ ত্বরণের মানটা বেশি, কারণ এটা জি এর সাথেই সমান, কিছু মাইনাস করোনি আর। তো আমরা এটা লিখতে পারি যে পোলে, মেরু অঞ্চলে, বাংলাতে যদি বলি তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক। তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে, সর্বাধিক হবে। বোঝা গেছে? আর নিরক্ষীয় অঞ্চলে কি হবে, ওটার মান সর্বনিম্ন হবে, কারণ এটা এতটা পোর্শন বাদ দিয়ে দিচ্ছ, বুঝতে পারছো, ওমেগা স্কোয়ার আর বাই জি এত বাদ দিয়ে দিচ্ছ জি প্রাইম থেকে। আর এটা আমরা আরেকটা ভাবেও বলতে পারি, মানে কারণ আমরা দেখলাম না যে ডিস্টেন্স যদি বাড়ে তাহলে তোমার অভিকর্ষজ ত্বরণের মানটা কমে। তো আমরা জিওগ্রাফিতে এটা জানি যে কি হয়, যে আর্থটা কিন্তু পুরো স্ফেরিক্যাল শেপ হয় না এরকম, আসলে এখানে এটা একটু এরকম হয়, এইদিকে একটু ফোলা থাকে, মানে ইকুয়েটর রিজনটাতে, আর এদিকে একটু এরকম চাপটা থাকে, এরকম হয়। এর মানে এই ব্যাসার্ধটা একটু কম হয় আর এই ব্যাসার্ধটা একটু বেশি হয়। তাহলে দূরত্ব বাড়লে, তাও তো তোমার কি হচ্ছে, আমরা দেখলাম দূরত্ব বাড়লে জিটা কম হচ্ছে। তাহলে দুটো কারণে জিটা কিন্তু কম হচ্ছে, একটা যেহেতু ইকুয়েটোরিয়াল ডায়ামিটারটা বড়, নিরক্ষীয় ব্যাসার্ধটা বা নিরক্ষীয় ব্যাসটা যেহেতু বড়, তার জন্য ইকুয়েটরে জি এর মানটা কম হবে আর পোলে বেশি হবে। তাহলে এটা একটা কারণ, আর একটা হচ্ছে আহ্নিক গতির জন্য কমছে। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের বোঝা উচিত, যে আহ্নিক গতির জন্য কি হচ্ছে, যে জি এর মানটা চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়। আর এখান থেকে কনক্লুশন হচ্ছে যে তোমার পোলে সব থেকে বেশি জি এর মানটা আর ইকুয়েটরে সব থেকে কম, ঠিক আছে? তো আমি ওটা পয়েন্টটা নোট আকারে লিখে দিচ্ছি এখানে। নোট হচ্ছে যে the value of G is maximum at pole and minimum at equator, এটা। আর এই যে মিনিমাম, তাহলে কত পার্সেন্ট ডিফারেন্সটা হচ্ছে 3, মানে 0.3%, এটা একটু মনে রাখবে।
যে ম্যাক্সিমাম মিনিমাম তো বলছি, তাহলে ডিফারেন্সটা কত? খুব বেশি না, খুব বেশি চেঞ্জ হয় না, একটু খালি চেঞ্জ হয়। তাহলে ডিফারেন্সটা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 0.3% বা 345 এরকম করে, 3-4% বলতে পারো। এটা একটু ডাটা হিসেবে মনে রাখবে। যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে আহ, পৃথিবীর মেরু এবং নিরক্ষীয় অঞ্চলের মধ্যে অভিকর্ষজ ত্বরণের পার্থক্য কত, তাহলে অ্যান্সার হচ্ছে 0.3%-এর মতো। ঠিক আছে। আছেও? হ্যাঁ স্যার, ঠিক আছে। কেউ কিছু বলছে না, আমি বললাম আছে না, আবার গেলেও কথা। ঠিক আছে, এবার একটা প্র্যাকটিস করা যাক। প্র্যাকটিস কি আছে কোশ্চেন দেখি তো। আচ্ছা, এটা একটা কোশ্চেন আছে, এটা আগের চ্যাপ্টারে, আগের দিন মনে হয় করিনি এটা, কিন্তু ওটা করা হয়নি আর কি। এটা কেপলারের ইকুয়েশন থেকে। পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হলে ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওজন কিরূপ পরিবর্তন হবে? হ্যাঁ, এটা একটু করা যাক। পড়ে নাও কোশ্চেনটা। এখানে ওজন লিখেছি না, এখানে রাখি। এটা দেখো, বলছে কি যে পৃথিবীর ব্যাসার্ধ যে আছে, বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হলে, মানে এখন আর, ক্যাপিটাল আর, ওটাকে যদি 2r করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে আর ভর অপরিবর্তিত থাকলে, মানে এমটা এমই আছে, তাহলে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, ভর যেহেতু অপরিবর্তিত আছে। তাহলে দেখো, আমরা এখানেই বললাম যে এটা দেখো, ওজন মানে এম ইন্টু জি, তাই তো? তাহলে মাস তো অপরিবর্তিত রেখেছে, স্মল এমটা। না না না, এখানে ক্যাপিটাল এমটা অপরিবর্তিত। এনিওয়ে, জিটা কিভাবে চেঞ্জ হয় ওটা আমরা বের করি। তাহলে এটা করার জন্য জিটা কি হয়? জিটা হয় জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটা হয় তো? এবার দেখো, তো এটা ধরো নর্মাল কন্ডিশন। এবার কোশ্চেনে যে চেঞ্জটা করেছে ওটা কন্ডিশন যদি দেখো, তাহলে সেটা কন্ডিশন জি প্রাইম ধরো, তাহলে জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার হবে। দেখো এম প্রাইম বলছে কি ভর অপরিবর্তিত রেখেছে, মানে এম প্রাইমটা এমই হবে, তাহলে জি ক্যাপিটাল এম। কিন্তু কিন্তু আর প্রাইমটা কি করেছে, মানে ব্যাসার্ধ কি, একের চার, হ্যাঁ ব্যাসার্ধটা দ্বিগুণ করেছে, তাই না? তাহলে 2r। 2r ইয়েস, তাহলে জি স্কোয়ার। প্রাইম বাই জি করো, তাহলে জিএম বাই আর স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে 1/r, 1/4 হবে, তাই না? তাহলে ওজনটা কি হবে, একের 4 গুণ হয়ে যাবে, মানে বাড়বে না কমবে? বাড়বে না কমবে তাহলে? কমবে, কমছে কমবে। না, 4 গুণ কমে যাবে, মানে g/4 হয়ে গেল না। মানে আগে যদি একটা লোকের ওজন 100 কেজি ছিল, তাহলে এখন ওর 25 কেজি হবে খালি। বোঝা গেছে? 4/1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো। হুম, কমে যাচ্ছে। হ্যাঁ, এটা তো বললাম। এখানে কি হয়, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে কত দিনে 1 বছর হবে? না না, এটা করব না।
আচ্ছা, এটা একটু করো। বলছে এম ভরের দুটি ক্ষুদ্র ভারী বস্তু রাখা আছে। তাহলে এটা ধরো একটা ভর আছে, আর এটাও ভর, মানে দুটোই এম ভর আছে। তাহলে এটা এম, এটাও এম। এবার এরা আর ডিস্টেন্স দূরে রাখা আছে, মানে এখান থেকে যদি দেখি তাহলে এই ডিস্টেন্সটা বলছে আর। গোলক দুটির কেন্দ্র সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান, মানে এই পয়েন্টে মহাকর্ষীয় বিভবের মান বের করতে বলেছে। এই পয়েন্টে মহাকর্ষীয় বিভবের মান কত হবে বের করতে হবে। এই পয়েন্টে ভিটা বের করতে হবে, ঠিক আছে? ভি মানে আমরা বের করলাম না, মাইনাস জি, কোথায় করলাম, এখানে এরপরে করলাম না, ডিভি বাই ডি। এই যে মাইনাস জি এম বাই আর না, এটাও, এটা হয় তোমার এই মাইনাসটা যদি নাও নাও তাহলে কত হচ্ছে। আচ্ছা দেখো, এটা যদি পুরোটা আর হয় তাহলে এটুকু কত হবে, আর বাই টু। এটুকু কত হবে, আর বাই টু। তাহলে টোটাল যে পটেনশিয়ালটা হবে কত হবে, জি এম বাই আর বাই টু প্লাস জি এম বাই আর বাই টু। এবার তাহলে এটা কি হচ্ছে, টু জি এম বাই আর, আর এখানে টু জি এম বাই আর, তাহলে ওটাও টু হয়ে গেল, টু দিয়ে গুণ করে দাও, তাহলে ফোর জি এম বাই আর হয়ে যাবে, ফোর জি এম বাই আর অ্যান্সার। ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এটা যদি পৃথিবী ব্যাসার্ধ এত এবং ঘনত্বের এত গ্রাম পার সিসি ঘনত্বের লোহা একটি নিরেট গোলক হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। আর হ্যাঁ, মানে জি এর মানটা বের করতে বলেছে খালি, আর মানে ক্যালকুলেশন করতে হবে খালি শুধু। তাহলে কত হবে, জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। বাট পয়েন্ট ইজ, এখানে দেখো তোমার আর তো বলে দিয়েছে ব্যাসার্ধ, জিটাও বলে দিয়েছে, কিন্তু বলে দেয়নি কি, এমটা বলে দেয়নি, তোমার ঘনত্বটা বলে দিয়েছে। তাহলে ওখান থেকে বের করতে হবে। তাহলে ঘনত্বটা কত, 7.86 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর এগুলো মিটারে আছে, এটা সিজিএস এককে দেওয়া আছে। তো আমরা যদি সিজিএস এই বের করতে চাই তো সিজিএস এই বের করি, কারণ এটা সিজিএস এ দেওয়া আছে, তো সিজিএস এর ঘনত্বটাও দেওয়া আছে, তাহলে সিজিএস এই বের করি। তাহলে ঘনত্ব যদি দেওয়া থাকে তো মাসটা পাবো কি না, রো ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে এম ইকুয়াল টু রো ইন্টু ভি, তাহলে রো ইন্টু ভি, রো মানে 7.86, আর ভি মানে পৃথিবীর যে আয়তনটা, তাহলে 4/3 পাই পৃথিবীর ব্যাসার্ধের কিউব, এটা রাইট। তাহলে মাস তো পেয়ে গেলাম, এবার এই ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে, জি এম, এম মানে 7.86 ইন্টু 4/3 পাই আর কিউব, আর নিচে আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার, আর এখানে আর কিউব কেটে গেল। এবার পয়েন্টগুলো বসিয়ে দাও, জিটা কত 6.58 ইন্টু 10⁻⁸, এটা হচ্ছে 7.86, 4/3
আর 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 মানে 6400, বাট ওটা কিলোমিটারে, তুমি যেহেতু সিজিএস এ বের করছো, তো তোমাকে, ও না না, এটা তো বলেই দিয়েছে 6.37 বলে, 6400 নিলে হবে না। 6.37 ইন্টু 10⁶, 6.37 ইন্টু 10⁶, এটা মিটারে বলেছে, তোমাকে সেন্টিমিটারে করতে হবে, মানে 100 দিয়ে আরো গুণ করো। তাহলে দেখো 10⁻², 10⁶, তা 10⁸ হলো, আর এখানে 10⁻−8 হলো, এটা 1 হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর এটা মনে হয় 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 দুনা 6, 3 6 18, 3 দুনা 6, মানে 2.62। এবার এটা যদি গুণ করো তাহলে দেখো 980-র কাছাকাছি আসবে, বা যত আসবে। এটা করে দেখে নাও তো কত আসছে, নাহলে আবার গুণটা করলে একটু সময় লাগবে। 6.58, six point five eight into 2.62, 6.07। কিছু কি মিস হলো? স্যার মিটারটা সেন্টিমিটারের জায়গাতেই সমস্যা হয়েছে। হ্যাঁ, মিটারকে সেন্টিমিটারে করলে তো 100 দিয়ে গুণ করতে হবে, ঠিকই আছে। মানে আমার তো এটা 4439 আসছে, তো এমনি তো 980 আসার কথা। 439 2 পয়েন্ট হ্যাঁ ঠিক আছে, 439 আসছে। কোথাও কি হচ্ছে? ওটা কি 4/3, ওটা 3টা নিচে আসবে না স্যার? হ্যাঁ, 4/3, ওই 3টা নিচের কথা বলছো? এম এ না, তাহলে কি হয় যে রো ইজ ইকুয়াল টু m/v হয়, তাহলে রো ইন্টু ভি, তাহলে ঠিকই তো আছে, 4/3, 3টা নিচেই হবে। ডাটাগুলো কি g m/r², তো g মানে 6.58 10⁻⁸, আর এটা 7.86 গ্রাম/cc, ঠিকই তো আছে। 4/3, ও পাইটা লিখোনি তো, পাই এর ভ্যালুটা স্যার ইন্টু পাই, তাহলে এটাকে যদি ইন্টু পাই করে দাও, মানে 3.14 করে দাও, তাহলে 1300 সামথিং আসছে। 3.14 1380। এই তো সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। 1300, হ্যাঁ এটাই আসছে। ঠিক আছে, মানে যা আসছে সেটাই ডাটাগুলো অনুযায়ী, ঠিক আছে। মানে মেন পয়েন্ট হচ্ছে যে এইভাবে করতে হবে আর কি, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা।
আচ্ছা, এরপরে এরপরে দেখো, এই কোশ্চেনটা আমি দিয়ে দেবো তোমাদের, হ্যাঁ, আজকের পিডিএফটাতে এটাও দিয়ে দেবো, এটা তোমরা করবে যে ফোর্সটা দেওয়া আছে আর এর কৃতকার্য রাশিমালাটা কী হবে। এখন এই কোশ্চেনটা করার জন্য আমাদের যেটা পড়তে হবে যে পৃথিবীর গতি সংক্রান্ত কিছু সূত্র আছে, ওগুলো পড়তে হবে। ওটা পড়লে ওই কোশ্চেনটার অ্যান্সারও হয়ে যাবে। আমাদের আছে সময় 10 মিনিট, তো 10 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, পৃথিবী যে ঘুরছে না, তাহলে খালি পৃথিবী তো ঘুরছে না, সূর্য আছে। সূর্যের চারিদিকে খালি পৃথিবী তো ঘুরছে না, না, অনেক গ্রহ আছে, উপগ্রহ আছে, ওগুলো ঘুরে। তো এবার বিজ্ঞানীগুলো গবেষণা করে, কিছু অবজার্ভ করে, অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছে। কোপার্নিকাস আগে বলেছিল, তার আগে লোকজনের বিলিভ ছিল যে সূর্যটাই ঘুরে, কিন্তু তারপরে কোপার্নিকাস যখন আসলো বা তারপরে গ্যালিলিও যখন আসলো, তখন ওরা অবজারভেশন করে টেলিস্কোপে দেখে, তখন ওরা সিদ্ধান্ত নিল যে না, সূর্যটাই স্থির আছে আর বাকি গ্রহ উপগ্রহগুলো ঘুরে ওর চারিদিকে। এবার কোশ্চেন হচ্ছে যে ঘুরে ভালো কথা, কিন্তু কিভাবে ঘুরে, কোন পথে ঘুরে। তো সেই সংক্রান্ত কিছু কেপলার ল দিয়েছিল। তো 3টা ল দিয়েছিল। তাহলে 1 নম্বর লতে ও বলছে, জাস্ট আমি একটু করে বলে দিচ্ছি, যে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী আর পৃথিবীর মতো যে গ্রহগুলো আছে, যেগুলো সূর্যের চারিদিকে ঘুরে, সেগুলো হচ্ছে একটা এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। 1 নম্বর বলছে যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। আমরা বেশি ডেরিভেশনে যাব না এটাতে, ঠিক আছে, আবর্তন করে। তাহলে উপবৃত্তাকার কক্ষপথে যদি আবর্তন করে, তাহলে সূর্যটা যে কোনো একটা ফোকাসে থাকে, মানে সূর্যটা হচ্ছে ওই উপবৃত্তটার একটা ফোকাসে থাকে। এটা 1 নম্বর কথা বলছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে সূর্য আর ওই সূর্যের চারিদিকে যে গ্রহটা ঘুরছে, ঠিক আছে, সেটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে সমান সময়ের অবকাশে, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আর 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে এই যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে তার একটা টাইম পিরিয়ড আছে, তাই না? তো সেই টাইম পিরিয়ডটা, মানে কতটা সময় লাগবে এখান থেকে ঘুরে আবার এখানে আসতে, যে সময়টা, তো সেই সময়টা যদি টি হয়, তাহলে তার বর্গ নাও। সেই বর্গটা হচ্ছে তার যে সেমি মেজর এক্সিস, মানে মেজর এক্সিস মানে এটা, ঠিক আছে, পুরোটা এর অর্ধেক করো, এটার সেমি মেজর এক্সিস, তাহলে তার কিউবের সাথে সমান। ঠিক আছে, এই 3টা সূত্র। এর মানে আর যদি বাড়ে, ঠিক আছে, আর যদি বাড়ে, তাহলে টাইম পিরিয়ডটাও কি হবে, বাড়বে। আর বাড়লে টাইম পিরিয়ডটাও বাড়বে, এটা থেকে এটা বোঝা যাচ্ছে। দেখো, আমি একটু দ্বিতীয় সূত্রটা আমি আলোচনা করতে চাই। কি বলছে, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো তাহলে ধরো, এটা আমি একটা উপবৃত্ত বানিয়ে দিলাম, এটা ধরো সানটা, ঠিক আছে, আর এটা সাপোজ ধরো পৃথিবীটা, রাইট? তো পৃথিবীটা যখন এখান থেকে এখানে আসবে, তাহলে এই এরিয়াটা অতিক্রম মানে করলো, এই এরিয়াটা কভার করলো। ধরো এটা কয়েকদিনে করলো, ধরো সাপোজ ধরো 1 মাসে করলো, 1 মান্থে, ওকে। বাট এই 1 মাসে তুমি আমাকে বলো, এখানে এখান থেকে এইটুকু মানে এখানে এই ডিস্টেন্সটা যতটা গেছে, এখানে কি এখান থেকে এইটুকু ডিস্টেন্সই যাবে, এইটুকু না বেশি যাবে বলো তো?
যদি এইটুকুই যায়, সাপোজ এইটুকুই যদি যায়, তাহলে এরিয়াটা কত হলো? এটুকু। কিন্তু এই এরিয়াটা তো বড়, এই এরিয়া তো ছোট হয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে 1 মাসে এটুকু যাবে না, খালি এখানে এখানে কোথাও আসবে। তাহলে যাতে এই এরিয়াটা আর এই এরিয়াটা সমান হয়, বুঝতে পেরেছো? এর মানে কি? এর মানে হচ্ছে যে এই সূত্রটা থেকে আমরা এটা বলতে পারি যে পৃথিবীটা বা যে কোনো গ্রহ যখন সূর্যের কাছে থাকে তো তখন ওটার গতিবেগটা বেড়ে যায়, যখন দূরে থাকে তখন গতিবেগটা কম হয়, কারণ এরিয়াটা সমান করতে হবে না, বুঝতে পেরেছো? তো এটা আমরা কনক্লুশন এখান থেকে ডিরাইভ করতে পারি। তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে তোমার এরকম যদি আসে যে একটা এমনি স্টেটমেন্ট আকারে দিল ট্রু ফলসে, যে পৃথিবী যখন এটা হয় না পেরিজি অ্যাপোজি, পেরিহেলিয়ান এপিহেলিয়ান এরকম, পেরিজি মানে কাছে, তো কাছে যদি থাকে তাহলে তার গতিবেগটা বাড়বে আর কি, আর দূরে থাকলে তখন গতিবেগটা একটু কমে, রাইট? হুম। এবার আমরা ওই কোশ্চেনটাতে যাই যেটা দেখাচ্ছিলাম। ওই কোশ্চেনটাতে এই জিনিসটা লাগবে। কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ, এটা পড়ো কোশ্চেনটা। কি বলছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে কত দিনে 1 বছর হবে? কত দিনে 1 বছর হবে? বলছে তাহলে এখন বর্তমানে সূর্যের যা দূরত্ব আছে, বলছে ওটা যদি কমে যায় তাহলে কত দিনে 1 বছর হবে? তো আমরা কেপলারের সূত্র থেকে কি জানি? আমরা জানি যে টাইম পিরিয়ডটা সেটা তার দূরত্বটার, টাইম পিরিয়ডের স্কোয়ারটা দূরত্বটার কিউবের সাথে সমান হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে? এবার কি বলছে দেখো, তো বর্তমানে ধরো এটা, এবার বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে, মানে আমি বর্তমানটাকে T1 বলছি, আর যেটা হয়ে যাওয়ার পরে হবে সেটা হচ্ছে T2। তাহলে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার যদি করো তাহলে আর কিউব বাই R1 কিউব বাই R2 কিউব বলছি। তাহলে R1টাকে আর বলছি আর কিউব, আর R2টা কি হবে দেখো, R2টা বলছে বর্তমান দূরত্বের অর্ধেক হলে, বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে, মানে R2টা কি R বাই যদি 2 হয়ে যায় এটা, তাহলে আর কিউব কেটে গেল, আর নিচে 1/2 কিউব মানে 1/8, তাহলে 8 হয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে T1 স্কোয়ার যেটা হলো সেটা হলো 8 T2 স্কোয়ার। আমাকে তো T2 স্কোয়ারটা বের করতে হবে, তাহলে T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু T1 স্কোয়ার বাই 8। T1টা কত বলো? বর্তমানে 365 দিন লাগে না, মানে বর্তমানে 365 দিন লাগে ঘুরতে। তাহলে আমি T1 এর, আচ্ছা আমি যদি T2টা বের করতে চাই তাহলে T2টাকে আমি এভাবে লিখতে পারবো, T1 উপরে আর নিচে হচ্ছে √8, তাহলে T1 মানে 365 আর √8 মানে 2√2, ঠিক আছে? আর √2 মানে 1 পয়েন্ট কত হয়, 4 মনে হয়, 1.414 এরকম কিছু হয়। তো ওটা যদি বসাও তাহলে কত হচ্ছে দেখো, তিনশো পঁয়ষট্টি ডিভাইডেড 2√2 কত হলো? 258 মনে হয়, 258 দিনের মতো। তাহলে এটা 258 দিন করে দাও।
তাহলে দেখছো দূরত্ব কমে গেলে ওর টাইম পিরিয়ডটাও কম লাগছে। বোঝা গেছে? তো আজকে এই অবধি থাক। শোনো, কালকে আমরা মানে 4টা থেকে ক্লাস করব, ওকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের ঠিক মনে হয় এখন কেমিস্ট্রিরও